মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন অমর ২১-এ স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ২১ মানে অনুপ্রেরণা, ২১ মানে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার দৃপ্ত শপথ। ১৯৫২ সালের এই দিনে বীর বাঙালি ভাষার জন্য রক্ত দিয়ে ২১ লিখে গেছেন বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য অনুপ্রেরণার দিন হিসেবে। আজ অমর ২১-এর অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি হিসেবে দুজন যুক্ত আছেন। আমি সরাসরি তাদেরকে শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ফরহাদ মজহার, রাষ্ট্রচিন্তক, লেখক ও গবেষক, এবং আছেন ডক্টর তারিক মঞ্জুর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই ফরহাদ মজহার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য অনুপ্রেরণা, বাঙালির জন্য আসলে সেই অনুপ্রেরণা বাঙালি কতটা ধারণ করতে পেরেছে, পারছে, রাষ্ট্র, রাজনীতি সব ক্ষেত্রে? আমরা এটা নিঃসন্দেহে এটা আমাদের জন্য গৌরবের যে আমরা যে একটা মাতৃভাষার জন্য লড়েছি এবং সেটা আন্তর্জাতিক ভাষায় স্বীকৃত হয়েছে এবং তার জন্য আমরা যে সম্মানটুকু পেয়েছি এটা কোনো তুলনা নেই। তা আমি মনে করি আজকে শহীদ দিবসে তাদের প্রতি আমরা যখন শ্রদ্ধা জানাই তখন আমরা রাখতে আমরা অন্তত এতটুকু আমরা অর্জন করতে পেরেছি। কিন্তু মাতৃভাষাকে আমাদের শিক্ষায়, সংস্কৃতিতে, আমাদের চিন্তায়, মননে ধারণ করা আমরা বহু পেছনে পড়ে আছি। প্রথমত একেবারে অতি সাধারণ যে দাবিটা, এই অতি সাধারণ দাবি যে আমাদের সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন করা, এটা আমরা পারিনি। আমরা আদালতেও পারিনি। যখন আদালতে করতে গেছে, আদালত আইন করে সেটাকে স্থগিত করেছে। এই হলো আমাদের বিচারকদের অবস্থা। মানে আমি জানি না তারা কেউ শুনছেন কিনা। এবং তাদের উচিত যে অবিলম্বে, অন্তত ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তাদের অবিলম্বে এই রায়টা নেওয়া উচিত যে বাধ্যতামূলক, অন্তত উচ্চ আদালতে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা চালু করে। কেন কথাটা বলছি আমি বলি আপনাকে, সেটা হলো যে যদি আপনি নিজের ভাষায় আপনি রায় না দিতে পারেন, নিজের ভাষায় যদি আপনি বিচার কার্য পরিচালনা করতে না পারেন, এটা কিন্তু অবিচার। তার মানে যিনি যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন সে কিন্তু জানে না তার বিরুদ্ধে কী অভিযোগ করা হয়েছে, সে কিন্তু জানে না কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে। ফলে শাস্তি দেওয়ার উদ্দেশ্য কিন্তু তাকে উপলব্ধি করানো, যেটা একটা অপরাধ। সমাজে থাকতে হলে কিছু সামষ্টিক নীতি নৈতিকতা মানতে হবে। তাহলে আমাদের বিচারপতি যিনি আছেন এখন আমাদের অত্যন্ত সম্মানজনক, তিনি অবিলম্বে আশা করব আজকেই তিনি এই সিদ্ধান্ত দেবেন যে অন্তত উচ্চ আদালতে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা ব্যবহার হবে। তাহলে কিন্তু সত্যিকারের বাংলা ভাষার সম্মান হবে জুলাই গণঅভ্যুত্থানের পরে। এটা আমি খুব স্পষ্টভাবে, পরিষ্কারভাবে সকলকে বলতে চাই। আর এটা যদি ডক্টর ইউনূস করতে না পারেন আজকে, তাহলে এই গণঅভ্যুত্থানের কোনো অর্থ নেই। এটা অর্থহীন। আমরা ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য শহীদ হয়েছেন সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি যারা রক্ত দিয়েছেন, যে অনুপ্রেরণা, যে চেতনা নিয়ে, সেটি এত বছরে এসে আমরা কতটা আসলে ধরে রাখতে পেরেছি বা পারছি বা ধারণ করছি? প্রথমত অনুপ্রেরণা তো আমরা পেয়েছি বটেই, কিন্তু অনুপ্রেরণাটা ধরে রাখা বলতে আপনি কি বুঝাচ্ছেন, এটা একটুখানি তর্ক সাপেক্ষ। প্রথম বলে যে আমরা এই পর্যন্ত ৫২ ভাষা আন্দোলনকে শুধু ভাষা এবং সংস্কৃতির জায়গা থেকে আমরা আলোচনা করেছি। আমরা সামাজিক, আর্থসামাজিক জায়গা থেকে এখন আলোচনা করতেই পারিনি। কারণ বাংলা ভাষার পক্ষে যখন সাধারণ কৃষকরা যখন জীবন দিয়েছিলেন, তার পক্ষে যখন দাঁড়িয়েছিলেন যে মাতৃভাষা বাংলা চাই, এটা কারণটা ছিল ছাত্র মারা গিয়েছিল ৫২ সালে। ভুলে গিয়েছি কিন্তু আমরা সকলে যে যখন পাকিস্তান কায়েম হয়েছিল তখন এই দেশের গরিব কৃষকরা যারা মুসলিম ছিল, মুসলমান ছিল অধিকাংশই, তারা পার্মানেন্ট সেটেলমেন্ট, মানে যেই চিরস্থায়ী যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের দ্বারা তারা জমি হারা হয়েছিল। সে জমির অধিকারের জন্য তারা লড়াই করেছিল। সে অধিকারের লড়াইয়েরই ফল হলো পাকিস্তান আন্দোলন। ফলে পাকিস্তান আন্দোলনটা ছিল জমিদার প্রথা উচ্ছেদ এবং এই দেশের কৃষকদের জমির মালিকানা অধিকার প্রতিষ্ঠা। এরপরেই আসে তাদের ভাষার আন্দোলন, সংস্কৃতি। তারা যে একটা সাংস্কৃতিকভাবে তারা যে আরব নন, তারা যে তুরানি নন, তারা যে ইরানি নন, এটা প্রমাণ করার জন্য বাংলা ভাষা ৫২ সালে তাদেরকে আপনার লড়াইটা হয়েছে। আর আমাদের ৭১ সালে যুদ্ধটা হয়েছে যে ইসলাম জালিমদের ধর্ম না, ইসলাম জালিমদের ধর্ম না, ইসলাম মজলুমদের ধর্ম। এবং ফলে এই দেশে বাঙালি মুসলিমরা মজলুমদের পক্ষে লড়াই করেছে। এটা শুধুমাত্র এই বাঙালি জাতিবাদীর যে বয়ানটা এখন হাজির আছে, এই বয়ান কিন্তু ৫২ সালে বয়ান ছিল না, এবং সেটা ১৯৭১ বয়ানে ছিল না, এবং সেটা জুলাই গণঅভ্যুত্থানে বয়ানে ছিল না। এই ধারাবাহিকতা যদি আমরা মনে রাখতে পারি, পরিষ্কার বুঝতে পারি, তাহলে কিন্তু এই বছর আজকে এই যে আমরা নতুন আমরা বাংলা ভাষাকে আমরা সম্মান দিতে বসছি, এটা সত্যিকার অর্থে সম্মানিত হবে। ফলে আমরা যে প্রকৃতভাবে ধারণ করতে পারছি কিনা, এটা এই জন্য এই অর্থে অত্যন্ত বিতর্কিত। কারণ আমরা ইতিহাস সম্পর্কে আমরা আসলে খুবই অজ্ঞ, এবং আমরা একটা বিশেষ শ্রেণী, বিশেষত বাঙালি জাতিবাদী
যে শ্রেণী সাংস্কৃতিকভাবে যারা সবচেয়ে বেশি ডমিনেন্ট ছিল আওয়ামী লীগের আমলে, তারা একটা বয়ান তৈরি করেছে। এই বয়ানটা হলো যে ৭১-এ বাংলা ভাষা এবং সংস্কৃতি এবং ইসলামের সঙ্গে একটা বিরোধ আছে। ইসলাম ৭১ সালে পরাজিত হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলাম ৭১ সালে জয়ী হয়েছে, এখানে ইসলাম প্রমাণ করেছে ৭১ সালে এই বাংলাদেশের মুসলমানরা যে ইসলাম মুসলিমের ধর্ম, ইসলাম জালিমের ধর্ম না। এই যে পার্থক্য, এটা যতক্ষণ পর্যন্ত না আমাদের সমাজে না আসছে, যতক্ষণ পর্যন্ত না ইসলামকে আমাদের ভাষা সংস্কৃতির মধ্যে আমরা অন্তর্গত করতে না পারছি, কেমন, এবং দুদিকে আমরা একটা দল আছে যারা আমাদেরকে আরব বানাতে চায়, তুরান বানাতে চায়, কেউ আমাদের তুরস্কে নিতে চায়, কেউ সৌদি আরব নিতে চায়। এইগুলো তো বন্ধ করতে হবে। আমাদের মধ্যপ্রাচ্যের কোনো দেশ না, আমরা বাঙালি। ফলে বাঙালির মধ্যেই ইসলাম নিহিত রয়েছে, বাঙালির বাইরে ইসলাম বলে বিচ্ছিন্ন কিছু অন্তত এই দেশের জনগোষ্ঠীর নাই। ফলে এই যে বিচ্ছিন্নতা, এটা যখন আমরা কাটিয়ে উঠবো এবং আমাদের হীনমন্যতা কাটিয়ে উঠবো, বাঙালি হিসেবে আমাদের হীনমন্যতা আছে, আবার অন্যদিকে মুসলিম হিসেবে আমাদের হীনমন্যতা আছে। এই দুই প্রকার হীনমন্যতা যখন আমরা কাটিয়ে উঠবো, তখনই আমরা বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা আমরা দিতে পারবো। আর মনে রাখতে হবে যে ৭২-এর ভাষা আন্দোলন শুধু যে জব্বার, রফিক, এই শুধু ঢাকা শহরে কিছু পেটিপুর্জা শ্রেণীর নেতৃত্বে হয়েছে, এটা সত্যি নয়। এটা যে কী করে কৃষকদের মনকে আন্দোলিত করেছে, যে মরিচ বিক্রি করে, যে পাট বিক্রি করে তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে সেই সময় ৫২ সালে, মনে রাখবেন ওর ইতিহাসগুলো, এই ছেলের বুকে গুলি লেগেছে। ফলে এই যে এত বছর আমি ইংরেজি আসার পরে ২০০ বছর আমরা ইংরেজি শিখি নাই, ঠিক আছে। তারপরে ধীরে ধীরে এখানে শিক্ষা ব্যবস্থা এসছে। ১৯২০ সালে খেয়াল করুন, মানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই ২০ সাল থেকে কবে ৫১ বছর, এই ২০ বছর তো আমাদের অর্জন তো বিশাল। আমরা ইতিমধ্যে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদের বিকাশ ঘটছে। এটা লম্বা লড়াই, সে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে আপনি হিসাব করেন যে ৭২ সাল পর্যন্ত লড়াইটা ইন্টারেস্টিং লড়াই। আর সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আপনি এই জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্টে, যেটা আমি মনে করি এটা এখনো শেষ হয়নি, এটা চলমান। আমি আসবো স্যার আপনার কাছে। আমি একটু যেতে চাই অধ্যাপক তারিক মঞ্জুর স্যার আপনার কাছে। আপনি বাংলা পড়ান, বাংলা ভাষা সংস্কৃতিতে এখনো কতটা শক্তিশালী অবস্থান ধরে রাখতে পেরেছে নাকি শঙ্কার মধ্যে আছে? আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আজকের এই দিনের সূত্রে যারা আমাদের ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি। তবে আমাদের খেয়াল রাখতে হবে, ভাষা আন্দোলন কেবল একটি নির্দিষ্ট দিনের ব্যাপার নয়। ২১শে ফেব্রুয়ারি যেমন রক্তদানের ব্যাপার ঘটেছে, পরের দিন ২২শে ফেব্রুয়ারিও ঘটেছে এবং এর দীর্ঘ একটি পরিক্রমা আছে। আমরা যখন বলি যে আমাদের আসলে সাংস্কৃতিক অভিঘাত, ভাষার অভিঘাত, এর সাথে কিন্তু আরো অনেক কিছু জড়িয়ে আছে। আমরা বাঙালি সংস্কৃতির মধ্যে, যেটি ফরাদ মজহার স্যার বলছিলেন, যে এর মধ্যে কিন্তু আরো অনেক কিছুর সম্মিলন আছে। একটা সংস্কৃতি গড়ে ওঠে এমনিভাবে নয়, এর মধ্যে অনেক কিছুর সম্মিলন ঘটে এবং নিজের হয়ে ওঠা সম্ভব হয়। আমি বলবো যে এই যে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার যে প্রতিষ্ঠা, সেটা পাকিস্তান আমলে আমরা অধিকার আদায় করেছি অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে, স্বাধীন বাংলাদেশ পর্বেও আমরা পেয়েছি। আমরা যখন ভাষা নিয়ে কথা বলতে চাই তখন দুইটা কথা বলি, যে একটা হলো তার মর্যাদা পরিকল্পনা, আর একটা হলো তার কাঠামোগত দিক, অন্যান্য দিক যেটা আরো বিস্তৃত। তা বাংলা ভাষার ক্ষেত্রে আমরা কি আদৌ মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, মানে এটা যদি বলি তাত্ত্বিকভাবে, হ্যাঁ আমাদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে, কারণ বাংলা আমাদের রাষ্ট্রভাষা। কিন্তু আমাদের যে আদালতের কথা বলা হলো, আদালতে এখনো পর্যন্ত ২-১টি ব্যতিক্রম ছাড়া আমরা সর্বক্ষেত্রে কিন্তু রায় লিখছি বাংলা বাদ দিয়ে। আচ্ছা, এর বাইরে কি আমাদের উচ্চশিক্ষার কথা বলি, যদিও এ নিয়ে তর্ক আছে। যেমন জ্ঞানের বিস্তার এবং অগ্রসরতা এখন এত দ্রুত হয় যে আমি সেটাকে অনুবাদ করে আমি একজন উচ্চশিক্ষায় আমি ব্যবহার করব, সেটা কঠিন। তারপরেও আমাদের যেগুলো প্রাথমিক স্তরের মানে উচ্চশিক্ষার বই, যেগুলো ভিত্তিমূলক বই, সেগুলো কিন্তু অনুদিত হওয়া জরুরি। আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা বাড়িয়ে দিচ্ছি কোন জায়গায়, যে ইংরেজিতে উত্তর লেখার সুযোগ থাকবে। আমি বলছি বাংলাভাষী একটি শিক্ষার্থী বা প্রতিযোগী, তাকে আমরা বাড়তি সুযোগ করে দিচ্ছি, কিন্তু বাংলার জন্য কিন্তু আমাদের জায়গা দেওয়ার ব্যাপারে খুব আপত্তি। এটা একটা বললাম শিক্ষার ব্যাপার, আরেকটি গেল আদালতের ব্যাপার। দাপ্তরিক কাজেও খেয়াল করবেন যে আসলে যতটুকু আমাদের ব্যবহার করার সুযোগ আছে তা আমরা ব্যবহার করছি না। একটা ভাষার সাথে তো অর্থনীতিও জড়িয়ে থাকে। বাংলা ভাষার যে অর্থনীতি, যদি আমরা দেখি যে বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে এগিয়ে যায়, যদি আসলেই আমাদের মাথাপিছু যে আয় সেটা শুধু মানে সংখ্যার হিসেবে নয়, একেবারে দরিদ্র জনগোষ্ঠী তারাও যদি সেই অধিকারটা লাভ করে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ তার অর্থনীতিকে যখন নিয়ন্ত্রণ করবে তখন কিন্তু তার ভাষাকেও নিয়ন্ত্রণ করবে। তবে একই সঙ্গে মাথায় রাখার দরকার, ভাষা, আমার বাংলা ভাষা, এই গভীর জাতীয়তা বোধ কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতি করে।
মানে আমি বলছি অন্য ভাষাকে আমরা কোনোভাবেই অতিক্রম করে কোনো কথা বলতে পারবো না। এমনকি 52-র পরিপ্রেক্ষিতে এই 1953 সালে হাসান হাফিজুর রহমান যে সংকলন বের করলেন 21শে ফেব্রুয়ারি নামে, সেখানে কবিতা ছিল, সেখানে প্রবন্ধ ছিল, আর অনেকগুলো লেখা ছিল, সেখানে গল্প ছিল। সেখানে একটি প্রবন্ধের মধ্যে বলা হচ্ছে যে বাংলা ভাষার জন্য আন্দোলন করা মানে কিন্তু এই নয় যে শুধু বাংলা ভাষার জন্য, আরো অনেকগুলো ছোট ছোট ভাষা ছিল তখন পাকিস্তানে, এবং ছোট বড় আরো অনেকগুলো ছিল। ফলে প্রত্যেকটা ভাষার দিকেই কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় যে আমাদের অধিকারের কথা বলতে গেলে শুধু বাংলা বললে হবে না। বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে বিচার করলে হয়তো বাংলা বাংলা বলছি আমরা যেহেতু বৃহৎ জনগোষ্ঠীর ভাষা, কিন্তু আরো যে ছোট ছোট আরো অনেকগুলো প্রায় 50-এর মতো ভাষা আছে সেগুলোকে কিন্তু আমরা একেবারেই বিবেচনায় নিই না। জি স্যার, আমি এই আলোচনা আবারও ফিরতে চাই একটু বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন অমর একুশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন অমর একুশে আবারও স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন অতিথিরা। আমি একটু শুরুতে আবারও জনাব ফরহাদ মজহার আপনার কাছে আসতে চাই। ভাষার বিকৃতির কথা শোনা যায় বিভিন্ন মাধ্যমে, আসলে এটি কি কোনো শঙ্কায় ফেলবে বলে মনে করেন কিনা? ভাষা বিকৃতি বলে কোনো লিঙ্গুইস্টিক্স কোনো ভাষা নাই, এটা হাস্যকর কনসেপ্ট। সাধারণ মানুষ যে ভাষায় কথা বলে এটাই ভাষা। আর আমরা যে তর্কটা করি সেটা তো অন্য জিনিস। যেমন আমাদের লড়াইটা ছিল ধরুন এই 71 সালে রাষ্ট্রভাষার জন্য, 52 সালে রাষ্ট্রভাষা বাংলাদেশে। মাতৃভাষা এবং রাষ্ট্রভাষা এক না। রাষ্ট্রকে পরিচালনার জন্য আপনার একটা কমন ভাষা লাগবে, যেটা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাতৃভাষা তাদের একটা কমন ভাষা নিয়ে তারা রাষ্ট্রটা পরিচালনা করে। এবং সেই রাষ্ট্রভাষা বা সরকারি ভাষা বা সকলের ভাষা না থাকলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠতে পারে না। যেমন আমার বাড়ি নোয়াখালী, আমার মাতৃভাষা কিন্তু নোয়াখালী, আমাদের কিন্তু কলকাতা বাংলা না। আমি যদি নোয়াখালী ভাষায় কথা বলি আপনি বুঝবেন না। যে রাষ্ট্রভাষার জন্য আমরা এত সংগ্রাম করলাম, রক্ত দিলাম, রাষ্ট্রকে আমরা সেই ভাষা ছড়িয়ে দিতে পেরেছি? রাষ্ট্রের সে তো রাষ্ট্রের কাজ, কারণ রাষ্ট্র এই জন্য রাষ্ট্রভাষাটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। দেখুন এই তর্ক তুলে তার কিন্তু পলিটিক্যাল ডিপে যেতে হবে। একটা কমন রাষ্ট্রভাষা আপনার লাগবে, যাতে একটা জনগোষ্ঠীকে পুরো যে আপনার যে বিভিন্ন রকম বিভিন্ন জনগোষ্ঠী তাদেরকে আপনি একত্র করতে পারেন, তারা পরস্পরের সঙ্গে কথা বলতে পারে, পরস্পর ভাব বুঝতে পারে। এই যে এটা ছাড়া তো আপনি রাষ্ট্র করবেন কী করে, রাষ্ট্র টিকবে কী করে? তাহলে নোয়াখালী আলাদা রাষ্ট্র হবে, সিলেট আলাদা রাষ্ট্র হয়ে যাবে, চট্টগ্রাম রাষ্ট্র হয়ে যাবে। ফলে রাষ্ট্রভাষার কনসেপ্টটা সম্পূর্ণ ভিন্ন, এবং তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, চিন্তা চেতনার বিকাশের সম্পর্ক আলাদা একটা তর্ক। কিন্তু রাষ্ট্রের একটা সরকারি ভাষা দরকার হয় তাদের সে রাষ্ট্রের কাজকর্ম পরিচালনার জন্য। এটাই ছিল ধরুন এই 52 সাল আমাদের যে আন্দোলনের যে মুখ্য ব্যাপার। এটা পরবর্তীকালে মাতৃভাষার আন্দোলন দিয়ে গেছে, এটাও ইতিবাচক অর্থে। কারণ এক অর্থে মাতৃভাষাকে রিক্লেইম করা, যে যেহেতু পাকিস্তানিরা চাইছিল যে বাংলা ভাষার সঙ্গে এই তথাকথিত ইসলামের তাদের যে বয়ান, ইসলামের বয়ান একটা বিরোধ, আর ইসলামের দিক থেকে এটা সম্পূর্ণ বিরোধী। কারণ ইসলামের বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা কোরআন রয়েছে, ওটা বিভিন্ন ভাষা তৈরি করেছে। কেন তৈরি করেছে? যাতে বিভিন্ন জনগোষ্ঠী তাদের পরস্পরকে চিনতে পারে, বুঝতে পারে। তার মানে ডাইভার্সিটি হচ্ছে ইসলামের, কিন্তু তার কিন্তু আদর্শ, মৌলিক আদর্শ এটা। এই মৌলিক আদর্শের বিরুদ্ধে পাকিস্তান দাঁড়িয়েছিল। এর ফলে ইনফ্যাক্ট এই জন্য ইভেনকি 52-এর ভাষা আন্দোলনটা মূলত এটা একটা ইসলামী আন্দোলন, কারণ এই ডাইভার্সিটির পক্ষে লড়াই হয়েছে। কথা খেয়াল করে কিন্তু আমরা কিন্তু এই যে বাঙালি যে জাতিবাদী বয়ান তৈরি করেছে, এই যে ইসলামকে বিচ্ছিন্ন করে, এটা ভুল বয়ান তো। কারণ ইসলাম তো চাইছে যে বিভিন্নতা, বৈশিষ্ট্য, বৈচিত্র্য সকলকে মিলে আপনি থাকবেন। আপনি তো আপনার একটা ভাষা, উর্দু ভাষা আপনি সকলের উপর চাপিয়ে দেবেন, এটা তো সে চাইনি। তো সেই জন্য মাতৃভাষা, রাষ্ট্রভাষা এদের পার্থক্য যেমন মনে রাখা জরুরি, তেমনি একই সঙ্গে বিভিন্নতা, আমাদের বৈচিত্র্য, এই সে নোয়াখালী হোক কি সিলেটের হোক কি ঢাকার হোক কি রাজশাহীর হোক, তাদের ভাষার যে বিভিন্নতা, এটাকে রক্ষা করা, একে স্বতঃস্ফূর্তভাবে বিকশিত হতে দেওয়া রাষ্ট্রের কাজ, ঠিক আছে না? এই জন্য মুখের ভাষাকে ইয়ে করতে দেওয়া, আপনি এটা প্রমোট করা অসুবিধা। যেটা আমি বলেছিলেন যে অনেক সময় টেলিভিশন শো রেডিও শোগুলো তাদের ভাষা বিকৃতি করতে দিন। ভাষা এর মধ্য দিয়ে একটা জীবন্ত লড়াইয়ের মধ্যে দিয়ে তার একটা সংহত, তার নিজস্ব রূপ দাঁড়াবে। এটা কবিরা, সাহিত্যিকরা, এটা তাদের লেখালেখির মধ্যে এটা বিকশিত হবে, এবং তখন সরকার কি আমাদের অন্যান্য কি গদ্যের মধ্যে এটা ঢুকে পড়বে, ঠিক আছে না? এই হচ্ছে ভাষা বিকাশের সাধারণ নিয়ম। রাষ্ট্র প্রমিত ভাষার নামে যখনই শাসন করবার চেষ্টা করে, যেটা করেছে এর আগে, হ্যাঁ,
ধরুন আমরা এই আওয়ামী শাসন আমরা এই কাজটা হয়েছে, এমনকি আপনি কি বলে এইটাকে আদালত থেকে রায় দিয়েও আমরা ভাষাকে শাসন করার চেষ্টা করি। এগুলো হাস্যকর চেষ্টা, এগুলো মানে এটা পাগল এগুলো করে। রাষ্ট্রের যে যতটুকু দরকার সাধারণ মানুষ তার ভাষা যেটা সবচেয়ে সহজে সে প্রকাশ করতে পারে তেমনি করে আপনার প্রকাশ করলে তা আপনার ভাষাটা বিকশিত হবে। আপনি একটা প্রশ্ন খুব সুন্দর তুলেছেন, আমাদের সংবিধান লেখা হয়েছিল ইংরেজিতে, খেয়াল করেন, এবং একটা অপাঠ্য বাংলায় সংবিধান লেখা হয়েছে। আপনি পড়লে বুঝবেন না এটা, মানে পুরনো সে পণ্ডিতে সাহেবে মিলে যে প্রমিত না রে ভাই, এটা পণ্ডিত সাহেবে মিলে যে গড়ত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর কেরি সাহেবরা যে বাংলা বানিয়েছে, এই দেখেন এই যে আমি আমার যে ভাষার কথা বলে ধরুন এখন, এটা তো প্রমিত বাংলা না, এই ভাষা সে আপনার সংবিধান রচনা করতে, তো এই সংবিধান ফেলে দিতে হবে রে ভাই। এটা আপনার ওই পণ্ডিতের যদি ভাষান্তর দিক থেকে দেখেন এটা তো অপাঠ্য। আপনি যে ইংরেজি যে লিখছেন টুকরিফাই সংবিধান, এটা মানে বিভিন্ন সংবিধান থেকে নকল করে আপনি সংবিধান লিখছেন, আপনি লিখে এটাকে অনুবাদ করছেন তো অপাঠ্য বাংলায়। তো এই সংবিধান আপনি রাখবেন কেন? এটা তো বহুদিন আগে ফেলে দেওয়া উচিত ছিল। এবং এই দেখেন এটা কিন্তু করতে দিচ্ছে না এখন বর্তমান সরকার, এটা তো ঠিক না। তো এগুলো আপনাদের দেশের ভাষার প্রশ্ন, আমাদের যে নতুন গঠনতন্ত্র, তার সংবিধান শব্দটা তো ভুল শব্দ, কনস্টিটিউশনে বাংলাদেশ সংবিধান না, কারণ সে বাংলাদেশের গঠনতন্ত্র। দেখতে পেয়েছেন আপনি? তাহলে এই যে তর্কগুলো তো আমরা করি না, এটা তো লিগ্যাল তর্ক, কালচারাল তর্ক, পলিটিক্যাল কমিউনিটির বিকাশ, তার যে বিকশিত ওইটার প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন, রাজনৈতিক লড়াইয়ের প্রশ্ন, একটার সঙ্গে একটা ঘনিষ্ঠভাবে জড়িত। আপনি এটাকে বাদ দিয়ে এটা করতে পারবেন না। জুলাই গণ অভ্যুত্থানে এই জন্যে যে ছাত্র তরুণরা যে স্লোগান তুলেছে যে ৭২-এর সংবিধান বাতিল করতে হবে, এটা করতেই হবে। এটা বিরোধীরা যারা করে এটা একান্ত হয়তো ফ্যাসিস্ট, অথবা ভাষা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই, অথবা তারা এমন কোনো রাষ্ট্র আমাদের গড়তে দিতে চায় না যেখানে আইন বিধান সব কিছু আমাদের সাধারণ মানুষের ভাষায় পরিচালিত হবে এবং সাধারণ মানুষরা খুব সহজে বুঝবে। জি স্যার, ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। আমি ডক্টর তারিক মঞ্জুর স্যার আপনার কাছে আসতে চাই। আমরা আসলে বাংলা ভাষাকে কেন্দ্র করে আমাদের যে সংস্কৃতি, এটা আসলে কতটা শক্তিশালী করতে পেরেছি, এবং আরো একটি বিষয় বিকৃতির বিষয় নিয়ে যদি আপনি কিছু বলতে চান। আচ্ছা, বিকৃতির প্রসঙ্গটি যেহেতু উঠলো, এটা কিন্তু ভাষা বিজ্ঞান একেবারে সমর্থন করে না। অর্থাৎ ভাষার বিকৃতি বলে কিছু নেই। তাহলে ব্যাপারটা কি ঘটে? এটা হয় প্রজন্মের ভয়। এটা সবসময় ছিল যে আগের প্রজন্ম পরের প্রজন্মের ভাষাকে গ্রহণ করতে পারে না, এটা কোনো নতুন ইতিহাস নয়। যদি আমরা দেখি যে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে বাংলা গদ্যের যে রূপটা চালু হলো অন্তত পাঠ্যপুস্তকে, বইপত্রে, সেটা কিন্তু পরবর্তী সময় যখন সাহিত্যের মধ্যে বা অন্য পাঠ্যপুস্তকে তার রূপান্তর দেখতে পাচ্ছিল, তখন কিন্তু ওই অংশটি পরবর্তী রূপান্তরিত অংশকে মেনে নিতে পারছিল না। এটি থাকবেই। এবং ভাষা আসলে আপনি চাইলেই বা একটা গোষ্ঠী চাইলেই তার একটা রূপ দিতে পারে না, বৃহত্তর জনগোষ্ঠীর রূপটাই তৈরি হয়। তবে আমাদের একটা দুঃখ আছে এই জায়গাতে, সেটা হলো যে আমরা প্রমিত ভাষার কথা বলি, এর একটি লেখ্য রূপ আছে, মানে লিখিত রূপ, আর একটা হলো যে বলার রূপ। এখন এই বলার রূপটা দাঁড়িয়ে থাকে কিসের উপরে? বৃহৎ যে জনগোষ্ঠী, তার মধ্যে নানা রকম ভাষিক বৈচিত্র্য পাবো। এটা শুধু অঞ্চলের ব্যাপার নয়। আমরা কিন্তু উপভাষা বলতে শুধু অঞ্চল বিশেষের ভাষা বুঝি, তা নয়। নানা কারণে ব্যক্তি বিশেষের ভাষা আলাদা হয়। আমি বলছি ব্যক্তি বিশেষের, তার মানে প্রত্যেকটি মানুষই আসলে এক একটা উপভাষা বহন করে, অন্তত টোনের দিক থেকে, শব্দ প্রয়োগের দিক থেকে, ধর্মীয় কারণে, তারপরে লিঙ্গ, জাতিভেদ, নানা কারণে, মানুষের মধ্যে পেশাগত কারণে এই বৈচিত্র্যগুলো থাকে। এখন এইসব বৈচিত্র্যকে বিবেচনায় নিয়ে তার একটি প্রমিত রূপ, উচ্চারিত রূপ নির্ধারণ করা কিন্তু কঠিন ব্যাপার। যারা ভাষা নিয়ে কাজ করেছেন তাদের অনেকে আফসোস করেছেন আসলে আমাদের এই বাংলার, মানে বাংলাদেশের নিজস্ব যে প্রমিত উচ্চারিত ভাষা রূপ, সেটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। যে কারণে আমাদের অনেক ক্রিয়াপদ আছে, সর্বনাম আছে বা অন্য শব্দ আছে, সেগুলো শুনলে আমরা মনে করি ও তো প্রমিত ভাষা জানে না। একইভাবে আমাদের কিন্তু লিখিত ভাষার যে ব্যাকরণ, সেটা কিন্তু তৈরি হয়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি ব্যাকরণ লিখেছিলেন, ব্যাকরণ কৌমুদী নাম। এটা কিন্তু বাংলা ব্যাকরণ নয়, সংস্কৃত ব্যাকরণ। এখন তো অনলাইনের সূত্র ধরে সেই ব্যাকরণ যে কেউ পড়তে পারে। সেই ব্যাকরণ আর আমাদের যে বর্তমান প্রচলিত ব্যাকরণ, পাতা উল্টিয়ে দেখুন, একই রকম। তার মানে কি? বাংলা ব্যাকরণ কিন্তু আলাদা কাঠামো তৈরি করতে পারিনি। আমাদের যে ভাষার আলাদা একটা চল আছে, সেটাই কিন্তু আমরা অনুসন্ধান করতে পারিনি। এবং আপনার প্রশ্নের যে আরেকটা অংশ ছিল যে সংস্কৃতি, ভাষার একটা বড় অংশ, সংস্কৃতির একটা অংশ ভাষা, সেটা আমরা মানতে পারি। এমনকি ভাষারও সংস্কৃতি আছে। কিন্তু ওই যে আমি আগের পর্বেই বলেছি যে প্রবল জাতীয়তাবাদ কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষতির কারণ হয়। সম্মিলন যেটা আমরা বলি, সবাইকে নিয়ে একসাথে চলা, এটা কিন্তু কঠিন হয়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা নিয়ে কথা বলি,
কিন্তু ইউরোপে বা অনেক জায়গাতেই দেখবো ছোট একটা জায়গার মধ্যে অনেকগুলো ভাষা, অনেকগুলো জাতি একই সঙ্গে চলছে এবং বহুভাষিক পরিস্থিতির মধ্য দিয়ে একটি শিশু বড় হচ্ছে। আমাদের এখানে একটি শিশু যখন ইংরেজি কার্টুন দেখে বা হিন্দি বা অন্য ভাষার কোনো কার্টুন দেখে, এমনকি আরবি, আমরা মনে করি ওর বুঝি বাংলা শেখাটা হবে না। এর মধ্য দিয়েও সবকিছু সম্ভব, মানে বহুভাষিক পরিস্থিতির মধ্য দিয়ে শিশু বড় হয়। কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে যদি আমরা ভাষাকে নিতে পারি তাহলে কিন্তু সম্ভব। এই পরিকল্পনা কিন্তু এই মিডিয়ার পর্যন্ত আমরা দেখতে পাবো তার ঘাটতি কোন জায়গায়। আমরা একটা সামগ্রিক বিষয় নিয়ে আলাপ করছি, অথচ একটা কেন্দ্রীয় বিষয় নিয়ে আলাপ করার কথা ছিল। যে ধরা যাক আমাদের বানান কাঠামো নিয়ে আমরা কথা বলতে চাই, অথবা আমাদের সর্বস্তরে ভাষা প্রয়োগ নিয়ে কথা বলতে চাই, অথবা আমাদের প্রযুক্তির ভাষা নিয়ে কথা বলতে চাই, খুব সুনির্দিষ্টভাবে যদি আমরা নির্ধারণ করে কথা বলতে পারি তাহলে ক্ষেত্রগুলো চিহ্নিত করা আসলে সহজ হবে। স্যার, জাতীয়তাবাদের কথা বলছেন, এটি আসলে একটু বুঝতে চাইছি, যদি 1 মিনিট একটু বলেন। জাতীয়তাবাদের ব্যাপারটি তৈরি হয় একদিনের নয়, দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদের ধারণাটি তৈরি হয়। এটা কিন্তু রাজনৈতিকভাবে এর মধ্যে একটা আরোপণ চলে, সব সময় চলেছে এটা। মানে এটা শুধু আমরা যদি বিগত সরকারের আমলগুলোতে দেখি সেটা নয়, সব সময় শাসক গোষ্ঠী একটা রাজনীতির সাথে, জাতীয়তাবাদের সাথে তো একটা ভূখণ্ডগত ব্যাপার জড়িয়ে আছে, সেটাকে রাজনৈতিক কাঠামোই ব্যবহার করতে চায়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু তার আসল, মানে তার যে পরিচয়, সেটা কিন্তু ঠিক হিসেবে বের করে নিয়ে আসে। আমরা দেখব যে পাকিস্তান পর্বে যখন রবীন্দ্রনাথের যে জন্ম শতবর্ষ পালনে যে বাধা দেওয়া হয়েছিল, তার মধ্য দিয়ে কিন্তু একটা স্ফুরণ ঘটেছিল। তার মানে এই নয় যে ওখান থেকে বাঙালি জাতিসত্তার জন্ম। আর এই বাঙালি জাতিসত্তা যদি আমরা বলিও, সেই বাঙালি বলতে আসলে কি বোঝায় তারও কিন্তু আমাদের কোনো সংজ্ঞায়ন নাই। আমরা কি সেই ইসলাম এবং হিন্দু এই জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান গঠন করেছিলাম আদৌ? তাই যদি হয়ে থাকে, এটাই কি মূল আলোচনা ছিল? আমাদের পরিচয় কি তাহলে আমরা মুসলিম? আমি বলছি প্রত্যেকটা, মানে শুধু ধর্ম নয়, এর সাথে আসলে অনেক কিছু জড়িয়ে থাকে এবং সেই জাতিগোষ্ঠী আসলে ঠিক করে ফেলে যে সে কোন পরিচয়ে পরিচিত হতে পছন্দ করে, এবং এরও কিন্তু রূপান্তর ঘটতে থাকে নানা কার্যক্রমের মধ্য দিয়ে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে আবারও এসে আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন অমর ঐক্যের সাথে আরো একটি বিরতি নিচ্ছি। ফিরছি একটু পর, কোথাও যাবেন না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন অমর একুশে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যে জনাব ফরহাদ মজহার, আপনার কাছে আসি। শুরুতে আসলে অনেকে বলেন যে বিদেশি ভাষা ছাড়া আমরা চলতে পারবো না, বিদেশি ভাষায় পড়াশোনা, বিদেশি মাধ্যমও থাকে, মানে ভাষার মাধ্যমও থাকে পড়াশোনার জন্য। এটা কি আমাদেরকে পিছিয়ে দিচ্ছে কিনা? মানে অনেকের মধ্যে সংখ্যাটি কাজ করে যে বাংলা ভাষায় পড়লে বোধ হয় যে আমরা এগুতে পারবো না। এটা তো ননসেন্স। তাহলে চীনারা কি করে দাঁড়ালো, জাপানিরা কি করে দাঁড়ালো? মানে আমাদের সমাজে কিন্তু একটা আমাদের সমাজে কলোনিয়াল মনের ব্যাপার, আর তো কিছু নাই। যে কলোনিয়াল মেন্টালিটি, আর তো কিছু নাই। ফলে এর ফলে আমরা মারাত্মকভাবে পিছিয়ে পড়েছি। কারণ টেক্সট বুকগুলোতে আমাদের ভাষাতে অবশ্যই এটা অনুবাদ হওয়া উচিত। যে কোনো আমাদের কোনো সায়েন্টিস্ট নেই, আমাদের কোনো বিজ্ঞানী তৈরি হয়নি, ভাষা বিজ্ঞানী তৈরি হয়নি। আপনি তো এটা একটা গ্রামের ছেলে, তো তার নিজের ভাষায় একটা কি উদ্ভিদ বিজ্ঞান কি আপনার এই কি বলে কম্পিউটার সায়েন্স পড়বে না সে? তো পড়তে হলে তো নিজের ভাষা না পড়লে সে ইংরেজি কী করে শিখবে? ইংরেজিতে আমি বলছি না ইংরেজি আপনি বাদ দেবেন, এটা ইস্যু না। ইংরেজিতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকতে পারবে। এখন মঞ্জুর যে কথা, খুব কথা একটা ভালো কথা বলছেন, আমি সেটা একটু জোর করতে চাই। তাহলে যে প্রত্যেকটা সাইকোলজিস্টরা বারবারই বলেছে যে বিভিন্ন ভাষার মধ্যে একসঙ্গে বাস করাটা তার মানসিক বিকাশের জন্য অত্যন্ত ভালো। পৃথিবীতে যে আমি দীর্ঘকাল আমেরিকায় ছিলাম, আমার ছেলে মেয়েকে যেন বড় করেছেন, বারবার আমাকে টিচাররা বলতে যে বাইলিঙ্গুয়ালিজম ইজ ভেরি গুড, ভাষা সবসময় বাংলা বলবে। তো এটা প্রত্যেকে জানে, এটা নতুন কিছু না। ফলে আমাদের এখানে যেটা হচ্ছে যে কিছু বাচ্চাকে ধরে যে পোলট্রি মুরগির মতন আপনি ইংরেজি স্কুলে পড়াচ্ছেন, আপনি খুব কম দেবেন এই পোলট্রি মুরগির স্কুল থেকে কোনো বড় কোনো কাজ হয়েছে, বড় কোনো চিন্তাবিদ এসছে।
বড় করে সায়েন্টিস্ট এসেছে। এখনও দেখবেন যে ছেলেগুলো সবচেয়ে ভালো কাজ করে কিন্তু এই তার বাইলিঙ্গুয়াল পরিবেশে সে বাস করে, সে ইংরেজি কিছু ব্যবহার করে, কিছু তার ওই যে কী বলে ডিজিটাল তার যে জগৎ সেখান থেকে শব্দ ব্যবহার করে, তার চিন্তার পদ্ধতি তার নিজস্ব একটা ব্যাকরণ গড়ে উঠছে সেখান থেকে। তার ফলে যারা বলে যে বাংলা ভাষায় হলে ইংরেজি থেকে বিচ্ছিন্ন কিছু হবে না, এটার পক্ষে কোনো বৈজ্ঞানিক যুক্তি নাই এবং কখনো কোনো জনগোষ্ঠী দাঁড়াতে পারে নাই আপনার যদি এটা না। আমি একটা উদাহরণ আপনার দিই, ইসরায়েলি কে করে বড় হলো, ওদের সব হিব্রু ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষাকে ধরা করছে তারা। আমি তো মৃত সবচেয়ে সমৃদ্ধশালী ভাষা বাংলা, আপনি তাকে বিকশিত করতে চাইছেন না। আপনার চোখের সামনে একটা মৃত ভাষা হিব্রু দিয়ে পড়াচ্ছে, সরকারি থেকে আরম্ভ করে স্কুল থেকে আরম্ভ করে এভরিথিং ইন দ্য হিব্রু ল্যাঙ্গুয়েজ। ওটা কী করে হয়েছে? আর সমস্ত ট্যাক কোম্পানিগুলো যে বড় বড় বিগ কোম্পানি আজকে গিয়ে সব ইসরায়েলি যাচ্ছে কি জন্য? ওখানে সায়েন্টিস্ট পাবেন, ওই সায়েন্টিস্ট পাই সব ইহুদি পাচ্ছেন কেন আপনি মুসলমানদের পান না কেন? এটা তো কারণ তো আছে, ভাষার প্রতি তাদের বিতৃষ্ণা, তার নিজের ভাষার প্রতি বিতৃষ্ণা, তার নিজের জনগোষ্ঠীর প্রতি বিতৃষ্ণা। এটাতে তো কখনো আপনি বড় কোনো শক্তিশালী জনগোষ্ঠী হতে পারবেন না, ইম্পসিবল। ফলে মাতৃভাষার শিক্ষা কথাটা একটা হালকাভাবে নেওয়ার প্রয়োজন নেই। এটা একটা জনগোষ্ঠী, আমি জাতি কথা ব্যবহার করি না যদি আমি জাতিবাদী না, একটা পলিটিক্যাল কমিউনিটি, রাজনৈতিক জনগোষ্ঠীকে শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী যে জ্ঞানী বিজ্ঞানী সর্বত্র সে দাঁড়াতে যদি পারে, তাকে অবশ্যই বাংলা ভাষায় শিক্ষা দেওয়া উচিত। এটা ৭২ সাল থেকে যদি হতো, আজকে বাংলাদেশ সমস্ত উপমহাদেশে এই নেতৃত্ব দিত যদি বাংলা ভাষায় দিয়ে আপনি শিক্ষাটা দিতেন। এখন ঘটনাটা কী করেছে, আপনি শুরু করলেন শেখ মুজিব আমলে, একটা জেনারেশন তৈরি করলেন, ওরা কিন্তু মূর্খ রয়ে গেল, পুরোপুরি কিন্তু কাজটা আপনি করলেন না। এবং ফলে ওরা যেমন ক্ষতিগ্রস্ত ওই জেনারেশন থেকে, ওই জেনারেশনে কিন্তু একটা শ্রেণী আবার এসছে, কেউ আমলা হয়েছে, কেউ হয়েছে, তারা কিন্তু ইংরেজিতে কিন্তু বৃহত্তর যেই জগৎ, চিন্তার যে জগৎ, এখানে সে প্রবেশ করতে পারে না। ফলে এটা তো আমাদেরকে এই চিন্তা কেন সমাজে আছে, কী জন্য হয়েছে, এটা সোশ্যালজিক্যাল ব্যাখ্যা থাকতে পারে, তা আর্থসামাজিক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এটা ডেফিনেটলি জ্ঞান বিজ্ঞানের দিক থেকে, ভাষার দিক থেকে, দর্শনের দিক থেকে এটা কোনো যুক্তি নেই। বিজ্ঞানের দিক থেকে, বিজ্ঞান চর্চার দিক থেকে কোথাও আমি শুনি নাই যে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করা যায় না, কোথাও। চোখের সামনে তো আপনি এই উদাহরণ করেন, যে জাপানের উদাহরণ দিলাম, ইসরায়েলের উদাহরণ দিলাম, ঠিক আছে, তারা তাদের মাতৃভাষাই তো তারা সবচেয়ে উন্নতি করেছে। ভারতে হিন্দি ভাষা, তারা তো হিন্দুস্তান, তাদের হিন্দি ভাষাকে তারা কী করে, একটা ভাষা লোকাল ভাষাকে তারা কী করে জাতীয় ভাষা দিয়ে তারা চর্চা করছে, ঠিক না? ভারতের যে বিকাশের ক্ষেত্রে তার একটা ভাষার তো আধিপত্য আছে হিন্দি ভাষায়, দ্যাটস এ ডিফারেন্ট থিং অল টুগেদার। কিন্তু হিন্দি ভাষীদের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে হিন্দি ভাষাকে আপনার কি প্রাধান্য দেওয়ার ফলে। তো বাংলা ভাষী যে যুদ্ধ করলো, যে মরল তার ভাষার জন্য, সে বিজ্ঞান চর্চা করতে পারে না তার নিজের ভাষায়। এবং যেসব বিজ্ঞান বই আমি দেখি, এটা অপাঠ্য বিজ্ঞান বই, এটা অপাঠ্য, কারণ ভাষার প্রতি কোনো যত্ন নেই। ভাষাতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু, এটার প্রতি কোনো যত্ন নেই, কোনো মমতা নেই, কোনো পরিকল্পনা নাই, যে একটা ভাষা পরিকল্পনাও লাগে, কোনো পরিকল্পনা পর্যন্ত নাই যে আপনি এটাতে করবেন, সময় নেবেন, ইতিমধ্যে যেন তার কেউ পিছিয়ে না পড়ে, সকলকে নিয়ে আপনি কী করে আপনি একটা জাতিগোষ্ঠীকে, একটা জনগোষ্ঠীকে আপনি গড়ে তুলবেন, কোনো পরিকল্পনা নেই। ফলে এটা এই মিথটা আমাদেরকে ভাঙতে হবে। শেষ কথা কি বলবেন? শেষ কথা হলে যে কথাগুলো বলছে ওটা করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা যা বলেছেন। বলছি তাই কোনো আদালতে আপনি বাংলা ভাষা প্রচলন করুন। মাতৃভাষা বা বাংলা ভাষা যেটা মঞ্জু যেটা বলছেন, আমাদের একটা কমন ভাষা তো লাগবে, যে ভাষাটা একটা ব্যবহারিক অর্থে, এটা কি নিয়ে আসুন আমরা বিজ্ঞান চর্চা করি, আমরা সাহিত্য চর্চা করি, ঠিক না? আমরা সব কিছু এটা দ্বারাই করি, ইভেন কম্পিউটার টেকনোলজি, ডিজিটাল টেকনোলজি, সব কিছুতে আমি ভাষা দিয়েই তো ঢুকতে পারি, এটা তো কঠিন কিছু না। অসংখ্য ধন্যবাদ। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর তারিক মঞ্জুর স্যার, আপনার কাছে আপনাকে শেষ করতে চাই আসলে একই রকম প্রশ্ন, যে এখনো আমাদের সমাজের মধ্যে অনেকের মধ্যে একটি ধারণা খুব শক্তভাবে গেঁথে গেছে যে ইংরেজি মাধ্যমে পড়ালে কিংবা ইংরেজি বেশি জানলে হয়তো সে অনেক উন্নতির উচ্চ শিখরে যাবে, এই ধরনের একটি প্রচলন কিন্তু তৈরি হয়েছে এবং এটি বাড়ছে। আপনি কি তাই মনে করেন? আসলে এই পুঁজিবাদী দুনিয়ায় মানুষ টাকা ছাড়া আর কিছু চেনে না। মানুষের মধ্যে যে তার দর্শন চিন্তা, মানুষ হয়ে ওঠা, এগুলো সব একেবারে তর্কের বাইরে চলে গেছে। আমি বলবো যে ইংরেজির যে আধিপত্য বা বিস্তার, এটা কিন্তু শুধু বাংলা ভাষার জন্য না, সমগ্র পৃথিবীর জন্য ইংরেজি একটা প্রধান আন্তর্জাতিক ভাষা হয়ে উঠছে। কৃত্রিম ভাষা এসপারান্তো দিয়ে চেষ্টা করা হয়েছিল যে আমরা একটা কমন ভাষার মধ্য দিয়ে আমরা কথা বলবো, না ইংরেজি, না বাংলা, না অন্য ফ্রেঞ্চ বা অন্য কোনো ভাষা, কিন্তু তা সম্ভব না। বাস্তবতা আমাদের মেনে নিতে হবে।
কিন্তু আমাদের বাংলা ভাষার যে সুযোগগুলো আছে আমরা আসলে ঠিক জাতীয় পর্যায় থেকেই সেগুলো নষ্ট করছি। কিন্তু খেয়াল করে দেখুন যে বাংলা ভাষা নানা সময়ে ঔপনিবেশিক চাপের মধ্যে থেকেও বাংলা ভাষা কখনো রাজদরবারের কোনো খাতির পায়নি বা যত্ন পায়নি। তারপরেও খেয়াল করে দেখুন এই ভাষার বিস্তৃত সাহিত্য চর্চার ইতিহাস আছে, এই ভাষার বিপুল জনগোষ্ঠী আছে, আমরা কিন্তু সেগুলোকে বিবেচনায় নিচ্ছি না। যতটুকু বিবেচনায় নেই মাঝে মাঝে শুনলে মনে হবে যে প্রবল জাতিবাদের ব্যাপার। এই যে হিন্দির কথা একটু আগে ফরহাদ মজার ভাই বললেন, সেই হিন্দি নিয়েও কিন্তু ভারতে এক জাতি আরেক জাতির একটা আক্রোশ তৈরি হয়েছে। আমি বলছি যে কোনো একটা ভাষা যখন আমরা তাকে কেন্দ্রীভূত করে চিন্তা করতে থাকি তখন অন্য ভাষার যে জনগোষ্ঠী তাদের মধ্যে কিন্তু এক ধরনের শূন্যতা কাজ করে। বাংলাদেশের প্রেক্ষাপট আমি বলছি খুব বাংলা বাংলা করি, কিন্তু আমাদের বিবেচনায় কিন্তু নেওয়া হয় না। আমাদের এখানে ছোট ছোট জাতিগোষ্ঠীর ভাষায় কিছু পাঠ্য বই করা হয়েছে প্রাথমিক শ্রেণীতে, কিন্তু মুশকিল হলো সেগুলো পড়ানোর মতো শিক্ষকও পাওয়া যায় না। তারা যে পড়াবে, এমনকি চাকমা ভাষী বা অন্য কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষী কোনো শিক্ষার্থী তারা উচ্চশিক্ষিত, কিন্তু সে তার নিজের বর্ণমালা চেনে না। এই বাস্তবতাটা কেন? অথচ আমরা বলছি ভাষার সংরক্ষণ করতে হবে, ভাষার মানে মাতৃভাষা ইনস্টিটিউট এই উদ্যোগগুলো নেয়, মানে যে ভাষা মরে গেছে সেই ভাষাকে আসলে জাদুঘরে রাখা ছাড়া আর তো কোনো উপায় নাই। মানে মূল কথা হলো শিশুর মাতৃভাষায় জ্ঞান চর্চাটা খুবই জরুরি। ফলে মা বাবা অভিভাবকরা যদি মনে করেন যে ইংরেজির মধ্য দিয়ে শিশুকে জ্ঞান চর্চা করালে ভবিষ্যতে ভালো করবে, তাহলে সেই শিশু কেন, ভালো করার জন্য বহু রকম ব্যবসাপাতি আছে, ভাষা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো তার চিন্তার জায়গাটা। যদি সে ইংরেজির মধ্য দিয়ে বড় হয় কোনো সমস্যা নেই, তার জ্ঞান চর্চার জায়গাটা রাখতে হবে তার মাতৃভাষার, তার বোধগম্যতার ভাষা, যে ভাষায় সে স্বপ্ন দেখে সেই ভাষাতেই তাকে আসলে পাঠদান করতে হবে, সেই ভাষাতেই তার চিন্তা করার সুযোগগুলো তৈরি করে দিতে হবে। নইলে কিন্তু আসলে অগ্রগতি ঘটবে না। আর সেই কথা যেটা আমি বারবার বলছি, প্রবল জাতিবাদ আসলে বিচ্ছিন্ন করে তোলে, এর বেশি কিছু নয়। অসংখ্য ধন্যবাদ জনাব তারিক মঞ্জুর স্যার এবং জনাব ফরহাদ মজার স্যার, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন অমর 21 আজ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।